পরদিন আমরা এলাম পান্তমাই ঝর্ণা। বাংলাদেশ ও ভারতের মেঘালয় সীমান্তের কোল ঘেঁষে অসম্ভব সুন্দর একটা গ্রাম, তার নামই পান্তমাই। আর এই পান্তমাইয়ের মূল আকর্ষণ হচ্ছে পান্তমাই ঝর্ণা। সম্ভবত এই গ্রামটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটা গ্রাম। এক পাশে ভারতের মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়, আর অন্য পাশে বাংলার মায়াময় ছায়াময় শান্ত সবুজ এই পান্তমায়। এটি ভারতের সীমানায় পড়লেও খুব কাছ থেকে দেখা যায়। ছবি তোলা, ভিডিও এসব তো লেগেই আছে। সবাই মুগ্ধ নয়নে সবই দেখছে। সেখান থেকে আমরা জাফলং জিরো পয়েন্ট, ওপারে সারি সারি পাহাড়, এপারে স্বচ্ছ জলে স্নিগ্ধ নদী। পাহাড়ের বুকে অবিরাম ভাবে বয়ে চলেছে ঝর্ণা। নদীর বুকে স্তরে স্তরে নানা রঙের নুড়ি পাথর। আমি বিস্মিত হয়ে তাকিয়ে দেখছি। হাঁটু ফাঁজ করে বসে একটা পাথরও হাতে নিলাম। কি সুন্দর পাথর! সেখান থেকে আমরা গেলাম সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখতে। জাফলং থেকে 15 মিনিট লাগে। ক্লান্ত হয়ে সবাই বাসায় এসে বিছানায় কাত হয়ে পড়ে আছি। আমার একটুও ক্লান্ত লাগছে না, খুব ভালোই লাগছে। কত কত জায়গায় ঘুরলাম, আনন্দে আমার মুখ উজ্জ্বল হয়ে আছে। ঘোরাঘুরি করে ক্লান্ত থাকলেও পাত্তা দিচ্ছি না। আজকে রাতের আগেই ফিরেছি, তাই দিন আছে এখনো। আপুর ফোন বালিশের কাছে রেখে ঘুমিয়ে আছে। আমি ফোনটা নিয়ে দেখলাম কয়টা বাজে। এখন 5:30 বাজে। আমি বিছানা থেকে উঠে পড়লাম। রুম থেকে বেরিয়ে কি করব ভাবছি, হঠাৎ আমার চোখ পড়ে ছাদে যাওয়ার সিঁড়ি। কি ভেবে যেন সেদিকে যেতে লাগলাম। গিয়ে দেখি একটু, এখানে এসেছি 3 দিন হয়ে গেল, ছাদে যাওয়া হয়নি। আমি গুটি গুটি পায়ে ছাদে চলে এলাম। ছাদে পা রাখতে একটা ঠান্ডা বাতাস ছুঁয়ে দিল। কি বাতাস হচ্ছে! ঝড় বৃষ্টি হবে নাকি? ভ্রুকুচকে সারা ছাদে তাকালাম। কোনো ফুল গাছ নেই, একদম ফাঁকা। কোনায় একটা অ্যালোভেরা গাছের টব আছে, আর কিচ্ছু নেই। খালি পায়ে আসার পায়ে ধুলো অনুভব করলাম। ওভাবেই ছাদের কোনায় চলে গেলাম। তারপর রেলিং এ হাত রেখে নিচে তাকালাম। হাত দিয়ে কোন রকম চুলগুলো খোপা করেছিলাম। বাতাসের জন্য আবদ্ধ চুল খুলে পিঠে ছড়িয়ে গেল। বাঁধার চেষ্টা করছি, পারছে না। ওড়না উড়ে যাচ্ছে। কোন রকম ওড়নাটা গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছি। এ বাতাস সব অবাধ্য করে দিলেও আমার খুব ভালো লাগছে। হঠাৎ পেছন তাকালাম, মনে হচ্ছে কেউ আমার দিকেই তাকিয়ে আছে। তাকিয়ে দেখি ইহান ভাই ছাদে দাঁড়িয়ে আছে, আমার দিকেই তাকিয়ে। কেমন করে যেন তাকিয়ে আছে। আমি তাকাতে হকচকিয়ে চোখ সরিয়ে নেয়। তারপর এগিয়ে এসে আমার পাশে দাঁড়ায়। বলে, এখানে কি করছিস? আমি বললাম, হ্যাঁ কিছু না। কত বাতাস হচ্ছে, তাও এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভালো লাগছে বাতাসটা। ভাইয়া বুঝকে তাকায়, সাথে সাথে চোখ সরিয়ে নেয়। আমি ওড়না ঠিক করছি শুধু। একা ভালোই লাগছিল। ভাইয়ার সামনে ওড়না হলে যাচ্ছে। এখন ভালো লাগছে না। বাতাসে ধুলো আসছে, দেখছিস না? তাহলে নিচে যা, চোখে যাবে। সাথে সাথে আমি চিৎকার করে উঠলাম। চোখে কিছু গেছে, চোখ ধরে চেঁচিয়েও যাচ্ছি। ভাইয়া তাড়াতাড়ি আমার দিকে ফিরে বলে, কি হয়েছে? চোখে কিছু পড়লো? চোখ ডলতে ডলতেই বললাম। ভাই আমার কথা শুনে আমার হাত ধরে টেনে কোথাও নিয়ে এলো। আমার চোখ বন্ধ, তাই দেখতেও পাচ্ছি না। হাত ছড়া। ভাইয়ার কথাও স্পর্শ পেলাম। ভাই আমার হাত সরিয়ে দিচ্ছে। আমি শক্ত করে দাঁড়িয়ে আছি। ইহান উষার ওড়নার কোনা দিয়ে চোখের ময়লা বের করে। চোখ আমার জ্বলে যাচ্ছে। হয়েছে, টাকা। আমি বললাম, না আমার চোখ জ্বলছে খুব। একটু তো জ্বলবেই, টাকা। না। ভাইয়া নিরাশ হয়ে আমার চোখ খুলে নিজের মুখটা কাছে এনে ফু দিতে লাগলো। আস্তে আস্তে আমার চোখের জ্বালা পোড়া কমে এলো। আমি চোখ মেলে তাকিয়ে আছি। ভাইয়া এখন আমার চোখে ফু দিচ্ছে খুব কাছ থেকে। এখন আমার বুকের ভেতরে তোলপাড় করছে। ভাইয়াকে এত কাছে দেখে আমার সমস্ত ধারণা শূন্য হয়ে গেল। ভাইয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখের ভেতরটা ঢিপ ঢিপ করছে। ভাইয়ের গরম নিঃশ্বাস আমার মুখে বাড়ি খাচ্ছে। হুট করে ঝরঝর শব্দে বৃষ্টি নেমে এলো। তাতে ভাইয়া ফুদা অফ করে আমাকে বলল, কমেছে? আমি মাথা নিচু করে বললাম, ভাইয়ার কথায় চমকে উঠলাম। ইস, বৃষ্টি শুরু হয়েছে, এখন কি হবে? আমিও এগিয়ে দেখি অনেক জোরে বৃষ্টি হচ্ছে, সাথে ঝড়। আকাশে ঘ্রুম ঘ্রুম করছে। বাজ পড়লো বলে আমি ছাদে এসেছিলাম 5:30টায়। তখন দিনের আলোই ছিল, এখন অন্ধকার হয়ে এসেছে। আমরা কোথায় এটা? ভাইকে জিজ্ঞেস করে জানতে পারলাম এটা চিলেকোঠার ঘর। ঝড়ের জন্য ভাইয়া এখানে এনে আমার চোখের ময়লা ফেলেছে। ছোট্ট একটা রুমে, খালি, একদম কিছু নেই। ভাইয়া খোঁজ করে অন্ধকারের মাঝে লাইট জ্বালায়। এতক্ষণে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিলাম, এখন একটু স্বস্তি পেলাম। ভাইয়া দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি ভেতরে ঢুকেই ফট করে সব অন্ধকার হয়ে গেল। কারেন্ট চলে গেল বোধহয়। অন্ধকার হতে আমি ভয়ে কুঁকড়ে উঠি। আর ভাইয়াকে বললো, ভাইয়া আপনার ফোনের আলোটা জ্বালান। আমি অন্ধকারে ভয় পাই। বলতে বলতে এগিয়ে এলাম দরজার দিকে। ভাইয়া সেখানে দাঁড়িয়ে ছিল। ভাইয়া ভাড় পাকিয়ে বলল, ফোন তো রুমে রেখে এসেছি। ভাইয়ার কথা শুনে আমার মাথায় বাজ পড়ে। তখনই বিদ্যুৎ চমকায়। ভয় আমি চিৎকার করে ভাইয়াকে জড়িয়ে ধরলাম। আমার কাছে ভাইয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আমার যে সেদিকে কোনো খেয়ালই নেই। আমি শক্ত করে ভাইয়াকে জড়িয়ে কাঁপছি। ভয় আমার জান বের হওয়ার উপক্রম। বাইরে বাজ পড়ছে, আবার বিদ্যুৎ চমকে চমকে দিন হয়ে যাচ্ছে। মরে গেলাম আমি। আমাকে ছাড়াতে চেয়েও পারলো না ভাইয়া, তাই ওভাবে আমাকে নিয়ে ভেতরে এসে দাঁড়ায়। তারপর আমার মাথায় হাত দিয়ে বলে, এত ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো তোর সাথে। আমি কাঁপছি।
ভাইয়া আমাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। পারবো কি করে? বাজ পড়া তো থামছেই না। শেষে ইহান উষাকে শক্ত করে জড়িয়ে ধরে। এটা ছাড়া আর কিছু করারও নেই। ও থামছেই না, কাঁপছে, ফুঁপাচ্ছে। ইহান উষার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, উষার বুকের সাথে মিশে আছে। এতে ইহানের বুকের ভেতরটা কেমন যেন করে উঠছে। উষার গরম নিঃশ্বাস ইহান ভাইয়ের বুকে পড়ছে। আস্তে আস্তে উষার ফুপানো কাঁপাকাঁপি কমে এলো। ঝড় থেকে এখন বৃষ্টি হচ্ছে। ঝড় থেকে যেতেই আমি সম্মতি পেলাম। ভাইয়ার বুকে আছে ভেবে লজ্জায় লাল হয়ে গেলাম। তাড়াতাড়ি ভাইয়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। লজ্জা অন্ধকারে দাঁড়িয়ে রইলাম অন্যদিকে ঘুরে। তখনই বৃষ্টির ছাপটা এসে পড়ে আমার চোখে মুখে। চমকে উঠলাম। বাইরের দিন হচ্ছে তো রাত, তাতে দেখালাম জানলা দিয়ে পানি আসছে। আমি পেছাতেই ভাইয়ার সাথে ধাক্কা খেলাম। ইহান সেখানে দাঁড়িয়ে ছিল। হঠাৎ উষার পিঠের সাথে ঠেস খেয়ে এক পা পিছিয়ে যায়। কি হয়েছে? পানি আসছে জানলা দিয়ে। ইহান কিছু বলতে গিয়েও বলতে পারলো না। ও নাকের কাছে উষার চুপ, যা থেকে মাতাল করা গন্ধ আসছে। ও চোখ বন্ধ করেই সে গন্ধটা অনুভব করছে। হুট করে এক পা এগিয়ে এসে উষার কোমর জড়িয়ে ধরে। উষা নিজের কোমরে কারো স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। ইহান যেন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছে। ওর একটা ইচ্ছা জেগে উঠে। ও নিজের মুখ ডুবিয়ে দেয় উষার চুলের মাঝে। উষা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ও সারা শরীর থরথর করে কাঁপছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ঠান্ডায় কেঁপে কেঁপে উঠছে। তাই বসে না থেকে চোখ মুখ ঢেকে চাদর দিয়ে গা ঢেকে শুয়ে পড়া। চোখ বন্ধ করতেই তখন কার কথা মনে পড়লো? কি হচ্ছিল কিছুই তো বুঝতে পারছিলাম না। তখনই ভাইয়া আমার এত কাছেই ছিল, আর তার ঠোঁটের স্পর্শ আমি আমার কাঁধে পেয়েছিলাম। আমি তখন অন্য কোনো রাজ্যে চলে গিয়েছিলাম। তখন হঠাৎ বাজ পড়ার শব্দে ভাইয়া আমার থেকে ছিটকে সরে দাঁড়ায় আর একদম জিতে কোঠার ঘর থেকে বেরিয়ে যায়। আমি নিজের কোমর থেকে ভাইয়ার হাত সরে যাচ্ছে বুঝতেই বুকে হাত রেখে চোখ বন্ধ করি। ভাইয়ার এহেন কাজে আমি হতভম্ব। কি হচ্ছিল বোঝার চেষ্টা করছি। আমার সারা শরীর থরথর করে কাঁপছে। বিদ্যুৎ চমকাচ্ছে। আর আলোতে দেখলাম সারা ঘরে আমি একা দাঁড়িয়ে আছি। এটা দেখে বুকটা ছ্যাদ করে উঠল। ভাইয়াকে ডাকলাম মৃদু স্বরে, কিন্তু কেউ নেই। বাইরে গুরুম গুরুম আওয়াজ। ভয়ে এবার কেঁদেই দিলাম। আমি এগিয়ে দরজার কাছে আসতেই নজরে পড়ে গুরুম গুরুম বৃষ্টির মাঝে একটা ছায়া ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আছে। বিদ্যুতের আলো স্পষ্ট দেখলাম ওটা ভাইয়াই। আমি কোনো কিছু না ভেবে ফুপাতে ফুপাতে ভাইয়ার কাছে এগিয়ে গেলাম বৃষ্টির মধ্যে। আমি গিয়ে দেখি ভাইয়ার শার্টের কোণ ধরলাম। আকাশে গুরুম গুরুম করছে। তার সাথে সাথে আমি কেঁপে উঠছি। আমার স্পর্শ পেয়ে ভাইয়া আমার দিকে তাকায়। আমি বিদ্যুৎ চমকানোর আলোতে দেখতে পেলাম ভাইয়ার চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। আমি কিছু বলার আগে ভাইয়া আমার হাত শরীর থেকে সরিয়ে বলে, তুই এখানে কি করছিস? আমি কাঁপছি বৃষ্টির ঠান্ডা পানির স্পর্শে। ওভাবেই ঠোঁট কামড়ে ধরে বললাম, আমার একা ভয় করছে ভাইয়া। আপনি আমাকে একা রেখে চলে এসেছেন কেন? ভাইয়ার কপাট রাগ নিয়েই বলল, ভয় পাস একা থাকতে? আমাকে ভয় পাস না? আমি চোখ ছোট ছোট করে তাকিয়ে আছি। কি বলছে ভাইয়া? তাকে কেন ভয় পাবো? আমি বিস্মিত হয়ে বললাম, আপনাকে কেন ভয় পাবো? ভাইয়া আমার কথা শুনে বলল, এই অন্ধকার ঝড়ের থেকেও আমি তোর জন্য বিপজ্জনক, বুঝেছিস? আমি কিছু বুঝতে পারলাম না, বোকা বনে গেলাম। ভাইয়ার দিকেই তাকিয়ে আছি। মানে? ভাইয়া আমার থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলে, আমার সামনে আসিস না, তোর ক্ষতি হবে। আর বৃষ্টির মধ্যে এখানে এসেছিসই বা কেন? আমি ভাইয়ার কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। কি সব বলছে ভাইয়া? তার কাছে এলে আমার ক্ষতি কেন হবে? নিজের দিকে তাকিয়ে দেখি আমার সাদা ওড়না গলার সাথে লাগানো নিচে নেই। আমি ওড়না ঠিক করলাম, কিন্তু হচ্ছে না। জর্জেট ওড়না বৃষ্টিতে ভিজে আছে। জামাও শরীরের সাথে একদম মিশে আছে। ভিজে হালকা লজ্জাও পেলাম। এর জন্য ভাইয়া আমার দিকে তাকাচ্ছে না। আচমকা ভাইয়া আমার হাত ধরে। আমি তার স্পর্শে কেঁপে উঠলাম। ভিজেই যেহেতু গেছি, এখানে থেকে আর কি হবে, নিজেই চল বলেই ভাইয়া আমার হাত ধরে সিঁড়ির কাছে আসে। দুজন ভিজে চুপচুপ হয়ে গেছি। ছপ ছপ শব্দ হচ্ছে পানি। উপর দিয়ে যে হাঁটছি আমার পা পিছলে যাচ্ছে, কারণ আমার পায়ে জুতো নেই। পরে পরে যেতে চাইছি, তাই আরেক বাড়িয়ে পড়ে যেতে চাইছি, তাই আরেক হাত বাড়িয়ে আমি ভাইয়ার বাহু খামচে ধরি। সাথে সাথে ভাইয়া হাঁটা থামিয়ে ফেলে। আমি হকচকিয়ে দাঁড়িয়ে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া আমার ধরা হাতের দিকে তাকিয়ে আছে। আমি কাঁচুমাচু মুখ করে বললাম, আমার পা পিছলে যাচ্ছে তাই। ভাইয়া আমার পায়ের দিকে তাকিয়ে বলে, তোর জুতা কই? আমি বললাম, নিচে। কেন? জুতা ছাড়া এসেছিস কেন? জুতা ছাড়া এসেছিস কেন? ভাই, আমি ভাবছি ময়লা হবে তাই। ইডিয়েট একটা বলে হাঁটতে লাগলো। সিঁড়ির কাছে এসে হাত ছেড়ে দিল। আমি কাঁপতে কাঁপতে নিচে আসলাম। সবাই আমাদের চিন্তায় সোফায় বসে আছে। উপর থেকে দেখলাম ভাইয়া আমাকে রুমে গিয়ে চেঞ্জ করতে বলে নিজেও নিজের রুমে চলে গেল। রুমে এসে দিয়া আপুর মুখোমুখি হলাম।
আপু আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। তারপর বলল, তুমি কোথায় গিয়েছিলে? আর এত ভিজলেই কি করে? আমি কি বলবো বুঝতে পারছি না। তোমাকে আর ওইদিকে ইহানকে দুজনকেই তো পাওয়া যাচ্ছিল না। বলে আপু কিছু একটা চিন্তা করে বলে, বাই এনি চান্স তোমরা একসাথে ছিল না তো? বলে সন্দেহ চোখে তাকালো। কিছু বলবো তার আগেই মা আপু এলো। আর আমাকে এমন ভেজা অবস্থায় দেখে চমকে উঠে। এ কি, এমন ভিজলি কি করে? কোথায় ছিলি তুই? কখন থেকে খুঁজছি তোকে। বাইরে কত ঝড় হচ্ছে দেখেছিস? আমি ছাদে ছিলাম আপু। হোয়াট? কেন? তুই তো ঝড় ভয় পাস। একা কি করেছিলি? সবসময় তো আমার হাত ধরে কাঁপিস। এদিকে ইহানকেও পাওয়া যাচ্ছে না, ফোনও রেখে গেছে রুমে। আমি কি বলবো? ভাইয়া কি আমার সাথে ছিল এটা বলবো? না, বলতে কিও বললাম না। আপু আমাকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসতে বলল। আমিও দাঁড়ালাম না। এমনিতেই আমার শীতে জান যাচ্ছে। কাঁপতে কাঁপতে ওয়াশরুমে ঢুকে পড়লাম। এসে দেখি রুমে কেউ নেই। বাইরে উকি দিয়ে দেখি সবাই ভাইকে নিয়ে যারা শুরু করেছে। আমি আর গেলাম না, কাঁপুনি কমেনি। কি ঠান্ডা পানি, উফ, শরীর কাটা দিয়ে উঠছে। কাঁপতে কাঁপতে বিছানায় শুয়ে পড়লাম। বর্তমান আমি এখন ঘুমে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছি। ঘুম ভেঙেছে আপুর ডাকে, খাওয়ার জন্য ডেকেছে। আমি শুয়ে থেকে বললাম, তোমরা যাও, আমি খাবো না আপু। সে কি, কেন? আপুর কথায় বললাম, আমার শরীর ব্যথা করছে, উঠতে ইচ্ছে করছে না, শীতও করছে, তোমরা খেয়ে নাও। আপু ভ্রুকুচকে তাকিয়ে আমার মাথায় হাত রাখে। তোর তো জ্বর এসেছে উষা। আমি বললাম, ও। ইহানের থেকে শুনলাম তোরা নাকি আটকা পড়ে গেছিলি বৃষ্টিতে, তাই চিলেকোঠার ঘরে গিয়েছিলি। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। এখন বৃষ্টি কমে গেছে, তাহলে আর একটু সময় থেকে আসতি। ভিজে তো জ্বর বাঁধালি। তুই নাকি ভিজেই আসার জন্য জেদ করছিলি। আমি আপুর কথা করে আর হা হয়ে গিলছি। কি বলছে এসব? ভাই এসব বলেছে? আপু নিজের মতো কথা বলল। তারপর জোর করে নিচে নিয়ে এলো খাবার টেবিলে। আমি বসতে সবাই আমার দিকে তাকায়। ভাইয়াও তাকালো, তারপর খেতে লাগলো। আমি খেতে পারছি না, আমার শরীর কাটা দিয়ে উঠছে। আমি ভাত মুঠোয় নিয়ে বসে আছি। খাচ্ছ না কেন? রিহানের কথা শুনে চমকে তাকালাম। আমার মতো সবাই রিহানের দিকে তাকিয়ে আমার দিকে তাকায়। আমি সবার তাকানোতে লজ্জা পেলাম খুব। রিহান বলল, তোমার চোখ মুখ লাল লাগছে। উষা, তুমি কি অসুস্থ? রিহানের কথা শুনে ভাইয়া আমার দিকে তাকালো। তখনই মা আপু বলল, ওর জ্বর এসেছে খুব। সবাই দুঃখ প্রকাশ করলো, খালি ইলা আপু বাদে। ইহান ভাই কিছুই বলল না, চুপচাপ খাওয়া শেষ করে সবার আগে চলে গেল। আমি ভাইয়া যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কেন জানি কষ্ট হলো খুব, ভাইয়ার কিছু না বলাতে। দুলোকমা খেয়ে রুমে শেষ হয়ে পড়লাম। তেতো হয়ে আছে মুখ। ভাইয়ার ব্যবহারও ভালো লাগলো না। খুব খারাপ লাগা কাজ করলো আমার মধ্যে, কেন জানি না। আমি চাইছিলাম ভাইয়া কিছু বলুক, কিন্তু কেন? অজান্তেই আমার চোখ জলে ভরে উঠল। রাতে জ্বর বাড়লো। আপুর আছে, ওষুধ ছিল, খাইয়েও দিয়েছে, কিন্তু তবুও কমলো না। পরদিন আমাকে নিয়ে বসে আছে, বেরোতে যাওয়া হচ্ছে না। আমি যেতে বলেছি, কিন্তু আপু যাবে না এভাবে আমাকে রেখে। তখন ইলা আপু এলো। এই জন্য ওকে আনতে চাইছিলাম না। এসে আকাম করে বসলো তো, ওর জন্য আমাদের আনন্দটাই মাটি হবে। রেগেই বলল। আমি মাথা নিচু করে বসে আছি। ইমা আপু বলল, ইলে এসব কি? ও অসুস্থ তো কি? ওকে রেখে চলো, ও অসুস্থ বাসায় থাকুক, ওর জন্য কি আমরা সাফার করব? দিয়া বলল, সত্যি তো, ইলা ঠিকই বলেছে। ইমা, আমরা চল যাই, উষা বাসায় থাকুক, সব তো আছে। কিন্তু ওকে একা রেখে অসম্ভব, আমি যাব না। প্লিজ চলো না। না, অসুস্থ অবস্থায় ফেলে আমি যাব না। তোদের ইচ্ছা, এত ইচ্ছা যে তাই যা। ইমা আপুকে কেউ রাজি করাতে পারছে না, তাই আমি আপুকে ডেকে বললাম, আপু প্লিজ তুমি যাও। না উষা, আমাকে যে জোর করিস না তো। প্লিজ আপু, তুমি না গেলে সবার যাওয়াটা মাটি হয়ে যাবে। আর এতে সবাই আমাকে রেসপন্সিবিলিটি করবে। আর তার থেকে তুমি যাও, আমার কিচ্ছু হবে না, আমি ঠিক থাকবো, দেখো। আমি, আপু তুমি কি চাও আমাকে সবাই দোষারোপ করুক? আচ্ছা যাব, নিজের খেয়াল রাখবি, তাড়াতাড়ি চলে আসবো, কেমন? আপুরা সবাই চলে যায়, আমি বাসায় একা বসে আছি। শুয়ে পড়লাম, সাথে সাথেই ঘুম। তখনই মনে হলো কি আমার কপালে কোমল স্পর্শ দিচ্ছে, একটা হাত আমার গালে। আমার ঘুম ছুটে গেল।